কলকাতা থেকে প্রায় ৬ ঘন্টা ট্রেন সফর। তারপর কাঁচা রাস্তা পেরিয়ে ধুলো ও কাদায় মাখা একটা পুরনো জিপে চড়ে সায়ন পৌঁছালো দেউলবাড়ি। এই গ্রামে সে আগে কখনো আসেনি, তবে নাম শুনেছিল, কারণ এখানেই আছে সেই রহস্যময় পাতাল পুকুর। যে পুকুরের নিচে কি আছে তা কেউ জানে না, আর এখানেই শুরু হবে তার নতুন গবেষণা। এই তো, এটাই বুঝি নরেন্দার বাড়ি। হ্যালো, কেউ আছেন? তুমি কি সেই সায়ন, শহর থেকে গবেষণা করতে আসবে বলেছিলে? হ্যাঁ, আমি সায়ন ঘোষ। আপনি নিশ্চয়ই নরেন্দা। আপনাকেই ফোনে বলেছিলাম পাতাল পুকুর নিয়ে। তোমার মতো কতজনই তো এসেছিল আগেও, কিন্তু কেউ বেশি দিন থাকে না এখানে। রাত হলেই ভয় ঢোকে গায়ে। নরেন্দা একসময় স্কুলে পড়াতেন, এখন অবসর নিয়েছেন। দেউলবাড়ির ইতিহাস তার ঠোঁটস্থ, আর পাতাল পুকুরের নাম শুনলে তার চোখে কেমন যেন ছায়া নেমে আসে। তবে শোনো সায়ন, পুকুরের ধারে সন্ধ্যার পর যেও না, সেই জায়গাটা জেগে ওঠে। কি জায়গার? ভূত? ভূতের থেকেও কিছু বেশি। ওখানে কিছু হারিয়ে গেছে অনেক বছর আগে, আর সে খুঁজে ফেরে। সায়নের ঠোঁটে হাসি থাকলেও তার মনের ভেতর একটা ঠান্ডা শিরশিরে ভাব খেলে গেল। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ করেই খুই খুই করে কেঁদে উঠল, আর ঠিক তারপরেই হাওয়ার সঙ্গে যেন কারো ফিসফিস করে ডাক, আয় এদিকে আয়। এই শব্দটা আপনি শুনলেন? হয়তো শুনিনি, বা শুনলেও বলবো না। সায়নের গবেষণা শুরু হলো, কিন্তু এই গবেষণা তাকে নিয়ে যাবে এমন এক গভীরতায় যার তল হয়তো পাতাল থেকেও নিচে। পরদিন সকালেই সায়ন ঘুরতে বেরোয়, খাতা আর রেকর্ডার নিয়ে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে চায় সে। গ্রামের মাঝখানে একটা পুরনো হাট বসে, যেখানে গরু, সবজি, মাছ আর মানুষের গল্পের ভিড়। লোকেরা পাতাল পুকুর সম্পর্কে অনেক কিছুই বলেছে, কিন্তু কেউ কিছু স্পষ্ট করে না। ভয় পায় সবাই। একজনের নাম উঠে আসছে বারবার, হরিপদ। পাগল বলে সবাই, কিন্তু তার মুখ থেকে নাকি কিছু ভবিষ্যৎ সত্যি হয়ে গেছে। আপনি বুঝি শহর থেকে এসেছেন? কাল নরেন্দার বাড়িতে দেখলাম। আমি মীরা। হ্যাঁ, আমি সায়ন। আপনি জানেন হরিপদকে কোথায় পাবো? উনি সবসময় পাতাল পুকুরের পাড়েই থাকে, একা বসে থাকেন গাছের নিচে। কথা বললে মাঝে মাঝে বক বক করে, আবার হঠাৎ করে এমন কিছু বলে বসে যেটা ঠিক পরে সত্যি হয়। সায়ন আর মীরা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই পাতাল পুকুরের ধারে। বাতাসটা এখানে যেন একটু ভারী। পুকুরের জল একরকম কালচে, যেন তলা নেই। ওই তো একজন বসে আছে, গা জড়ানো কম্বল, মাথায় পাগড়ি। উনি নিশ্চয়ই হরিপদ। নতুন লোক, পাতালা ডাক শুনতে এসেছে বুঝি? আপনি কি জানেন পুকুরের নিচে কি আছে? পাতালের তলায় ঘুমিয়ে আছে চোখ, যদি জাগে সিঁড়ি খাবি শোক। চাঁদ উঠলে জল গায়, গান গায়, কিন্তু কেউ জানে না কাকে ডাকে সে ভাই। হরিপদের কথাগুলো ধাঁধার মতো, হয়তো বকছেন শুধু, কিন্তু মীরার চোখে দেখা গেল চাপা অস্বস্তি। আর সায়নের মনে পড়ল কাল রাতের সেই আওয়াজ।
আপনি কি সত্যিই বিশ্বাস করেন পুকুরের নিচে কিছু আছে? না, বিশ্বাস করি না। আমি জানি। সায়ন বুঝল এই গবেষণা আর শুধু লোককথা নিয়ে নয়, কিছু একটা আছে অদৃশ্য, পুরানো, চাপা দেওয়া। কিন্তু সব চাপা কিছুরই তো একটা সময় আসে জেগে ওঠার। সায়নের মাথা ঘুরছে হরিপদের ছেঁড়া ছেঁড়া কবিতার মতো কথায়। চাঁদ উঠলে জল গায়ে, গান গায়, মানে মানে কি? আর পাতালের তলায় ঘুমিয়ে আছে চোখ। শহরে এসব বলতে কেউ হেসে উড়িয়ে দিত, কিন্তু এখন এই গ্রামে কেমন যেন সবকিছু মিলছে ধীরে ধীরে। আজ আমি আশেপাশে ঘুরে কিছু পুরনো স্থাপনা খুঁজতে চাই। গ্রামের কেউ বলেছিল পাতার পুকুরের ধারে একটা পুরনো আশ্রম ছিল, বছর 20 আগে বন্ধ হয়ে গেছে। এইদিকে আসুন, ওইটা দেখুন। ওই দালানটাই আশ্রম ছিল, এখন কেবল ভাঙা দরজা আর একটা অন্ধকার ভেতর। দালানের ভেতরটা যেন সময়ের মুখে ধুলো পড়ে গেছে, দেওয়ালের চুন খসে পড়েছে। কোণে দাঁড়িয়ে আছে একটা কাঠের আলমারি, আর একপাশে ছেঁড়া পর্দা। কিন্তু ঠিক মাঝখানে একটা টেবিল, যার উপর ছাই আর মাকড়সার জাল। এই টেবিলে কেউ লিখতো? মানে আশ্রমে কেউ শিক্ষার কাজ করতো? না, শোনা যায় এখানে কেউ একা থাকতেন, কিছু লেখালেখি করতেন। কেউ কেউ বলে তন্ত্র সাধক ছিলেন, কিন্তু হঠাৎ এক রাতে উনি উধাও হয়ে যান। সায়ন টেবিলটা পরিষ্কার করে, মোমবাতি জ্বালিয়ে খুঁজতে থাকে। পুরনো একটা খাতা পায় সে, হলুদ হয়ে যাওয়া কাগজে কেবল ছেঁড়া কিছু বাক্য। তৃতীয় চত্বরে ঢুকে গেছে জল, অমাবস্যার রাতে চোখ খুলবে সে। জল নয়, দরজা। সায়নের রক্তে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। এ তো হরিপদের কথার সঙ্গে মিল খায়। পুকুর কি শুধুই জল নয়, কোনো এক দরজা? কেউ যেন হেঁটে গেল ওই দরজার পাশে, দেখলেন? দুজনেই ছুটে গিয়ে দেখে কেউ নেই, কেবল একজোড়া পায়ের ছাপ, ভেজা কর্দমাক্ত, যেন কেউ জল থেকে উঠে এসেছিল। জল শুধু জল নয়, এটা একটা পথ। পথ? কোথায়? কোথা থেকে? আর সে যে কিনা জেগে উঠতে পারে। রহস্য ঘন হতে থাকে পাতাল পুকুরের পাড়ে। সায়ন আর মীরা আশ্রমের খাতা হাতে উঠে আসে, হাতে পুরনো নোটবুক আর কটা ছেঁড়া কাগজ। গ্রাম তখন দিনের আলোয় গুটিয়ে নিচ্ছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। ওরা ফিরে আসে নরেন্দার বাড়িতে। সেখানে হয়তো আরো কিছু উত্তর অপেক্ষা করছে। আশ্রমের কথা তো লোকে ভুলতেই চায়, তোমরা গেলেও ভালো করনি। ওই জায়গাটায় সময় জমে থাকে। এই খাতাগুলো দেখুন, এখানে তৃতীয় চত্বর, অমাবস্যা, দরজা। এগুলো কি সত্যি কোনো তান্ত্রিক রচনার অংশ? নরেন্দা খাতা নাড়তে নাড়তে হঠাৎ থেমে যান। একটা পাতায় একটা নাম জলজল করে ওঠে। চন্দ্রাবতী? এই নাম তুমি কোথায় পেলে? এই কাগজেই তো লেখা ছিল। চন্দ্রাবতীর জলের রেখা মুছে গেল, দরজা খোলে। চন্দ্রাবতী? ওই তো বহু বছর আগে এক মহিলা পাতাল পুকুরে হারিয়ে যান। তখনকার লোকজন বলতো উনি নাকি নিজেই জল মন্ত্র জানতেন, নিজেই ডুবে গিয়েছিলেন। চন্দ্রাবতীর গল্প এখন প্রায় কেউ বলে না,
কারণ তার মৃত্যু হয়নি, উধাও হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার দেহ মেলেনি। কেউ বলতো সে বেঁচে আছে, আবার কেউ বলতো সে ভিতরে ঢুকে গেছে, পুকুরের ভিতরে। আমি হরিপদকে এই নামটা শুনিয়ে দেখতে চাই। পরদিন দুপুরে সায়ন আবার হাজির হয় পাতাল পুকুরের পাড়ে। হরিপদ তখন গাছতলায় বসে মাটি আঁকছে আঙুল দিয়ে, অদ্ভুত চক্রাকৃতি। হরিপদ কাকা, আপনি চন্দ্রাবতীকে চিনতেন? হরিপদের আঙুল থেমে গেল, মুখ শক্ত, চোখে এমন একটা ফাঁকা দৃষ্টি যেন সে হঠাৎ খুব দূরে চলে গেছে। চাঁদের নিচে দাঁড়িয়েছিল সে, জল চেয়েছিল, আমি বলিনি, ও গেল, জল খুললো। কি খুললো? দরজা, জলতে দরজা। সায়নের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু ভয় নয়, বিস্ময় আর একটা অদ্ভুত দুঃখ। যেন হরিপদ শুধু কথা বলছে না, মনে পড়ছে কিছু দেখা, কিছু জানা, যা চাপা পড়ে আছে বহু বছর ধরে। হরিপদ কাকা, আপনি কি ছিলেন সেদিন? হরিপদ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, কোনো উত্তর না দিয়ে পুকুরের দিকে হেঁটে যায়, এক দৃষ্টে তাকিয়ে থাকে। চন্দ্রাবতী, হারিয়ে যাওয়া এক নাম, কিন্তু সেই নামেই যেন খোলে একটা দরজা, যা সত্যিই কেউ বন্ধ করেনি। 5 দিন হয়ে গেল সায়নী গ্রামে এসেছে। পুকুরের ধারে হাঁটতে হাঁটতে সে বুঝেছে এই জায়গার গায়ে সময়টা অন্যরকম চলে। এখানে রহস্য আছে, হয়তো ভয়ও আছে, কিন্তু তার বাইরে একটা শান্তিও আছে। ধরা দেয় না, কিন্তু ছুঁয়ে থাকে। আজ কিছু খুঁজে পেলেন না বুঝি? আজ আর খুঁজিনি, শুধু হাঁটছি। এই জায়গাটার একটা অদ্ভুত শান্তি আছে, তাই না? হ্যাঁ, ছোটবেলায় আমি এখানে বসেই গান গাইতাম। তখন কেউ পাতাল পুকুরকে ভয় পেত না। দাদু বলতেন পুকুর নাকি আকাশের আয়না। মীরা একটা ছোট গাছতলায় বসে পড়ে, সায়ন পাশে বসে। প্রথমবার যেন গল্প থেমে যায় আর শুরু হয় মনের কথা। আমি শহরের ধুলো থেকে পালিয়ে এসেছি, খবরের কাগজে সত্যি লিখি, কিন্তু জানি সেটা কখনো সত্যি হয় না। এখানে এসে মনে হচ্ছে সত্যি বলতে গেলে অনেক সময় চুপ করে বসে থাকতে হয়। আমার মা বলতেন সব প্রশ্নের উত্তর পেতেনি, কিছু প্রশ্ন রাখা ভালো, কারণ ওগুলো না থাকলে মানুষ আর ভাববেই না। দুজনেই চুপ করে থাকে। পুকুরের জল রূপোর মতো ছিকমিক করে ওঠে শেষ আলোয়। ঝিঝি পোকারা ডাকতে শুরু করেছে। চন্দ্রাবতীর গল্পে আমি মানুষ খুঁজি, কি চেয়েছিল সে, কেন হারিয়ে গেল। শুধু রহস্যর জন্য না, আমি জানতে চাই সে কে ছিল। সে কি সত্যিই হারিয়েছিল, নাকি আমাদের কথার মাঝেই এখনো রয়ে গেছে? সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে। পুকুর তার মতো চুপচাপ পড়ে থাকে। কিছু দরজা শব্দ করে খোলে না, কিছু দরজা শব্দহীন খুলে যায় ভেতরের দিকে। গ্রামের দুপুর, শহরের মতো তাড়াহুড়ো নেই, তবে যেন কাঁসার থালার মতো গড়িয়ে যায়। সায়ন আজ কোনো রহস্য খুঁজছে না, শুধু হাঁটছে, লোকজনের সঙ্গে কথা বলছে। সেই হারিয়ে যাওয়া জীবনটাকে ছুঁয়ে দেখতে চাইছে। রহস্য বা ভয়ের বাইরেও একটা গ্রাম বেঁচে থাকে, বাজারে, চায়ের ঠেকে বা নদীর পাড়ের গল্পে। চন্দ্রাবতী ছিল এক নাম, কিন্তু নাম তো মানুষই জন্মায়। এই যে শহরে বাবু, আজ আবার বেরিয়েছেন নাকি ওই চন্দ্রাবতীর খোঁজে? হ্যাঁ, না দাদা, আজ চা খেতে বেরিয়েছি। আজ রহস্য ছুটি নিয়েছে। চায়ের দোকানে কয়েকজন বয়স্ক লোক বসে। সায়ন বসে পড়ে, তারা গল্প করে।
চন্দ্রাবতী ছিল, খুব নাচ পছন্দ করত। সন্ধ্যা হলে পুকুর ঘাটে দাঁড়িয়ে গুনগুন করত। আমরা তখন ছোট, কিন্তু কেমন জানি মনে পড়ে যায়, যেমন আলোর গায়ে ছায়া থেকে যায়। সে হারিয়ে গেলেও কিছু গন্ধ থেকে যায়। কখনো কখনো মনে হয় বাতাসে তার গলার আওয়াজ পাই। সায়ন উঠে পড়ে, এবার যায় নদীর পাড়ে। মীরা বসেছিল একটা পুরনো ঘাটে, পাশে গামছায় বাঁধা কিছু পাকা কাঁঠাল, হয়তো পুকুর ঘাটের একজন রেখে গেছে। এই জায়গাটা শান্ত লাগে না? হয়তো তুমি এখন ঠিকভাবে দেখতে শিখেছো, শহরের চোখ দিয়ে নয়, এই গ্রামের চোখ দিয়ে। দুজনেই চুপ করে থাকে। একটা পাখি ডাকে, একটা ছেলে মেয়ে পুকুরে লাফ দেয়, জল ছিটিয়ে ওঠে রোদের মুখে। এই পর্বে পুকুর কথা বলে না, কিন্তু পুকুরের পাশে মানুষ কথা বলে, আর কথাতেই গড়ে ওঠে গল্পের গভীরতা, ভয়, রহস্য। তা তো পরে আসবে, এখন শুধু মানুষ আর তাদের মাঝে গড়ে ওঠা আত্মার স্পর্শ। গল্প যত গভীর হয়, তার তত প্রয়োজন পড়ে নিঃশব্দ অংশের। সেই সময় যখন চরিত্ররা নিজেদের খোঁজে, ঠিক তেমনই এক বিকেলে পুকুরের ঘাটে নেই কোনো কানাঘুষো, নেই কারো ভেতরের সংকেত, শুধুই শান্তি। মাগো, ভাত হয়ে গেছে, আমি সায়নদাকে একটু চা দিতে বলি। না না, আমি নিয়ে নেব, এমনিতেই আপনারা আমাকে বেশি যত্ন করছেন। মীরার মা একজন সহজ ঘরের মানুষ সায়নের দিকে তাকিয়ে শুধু বলেন, যারা চুপচাপ থাকে তাদের নিয়ে যত্ন করা যায়, ওরা বাড়ি হয়ে ওঠে। পাশের উঠানে শিশুরা খেলছে, কুল গাছের নিচে শুকনো পাতা পড়ে আছে। সায়ন হেলান দিয়ে বসে, হাতে পুরনো একটা বই, মীরার দাদুর। গল্প যেখানে থামে সেখান থেকেই শুরু করা উচিত। যারা হারায় তারা শেষ হয়ে যায় না। দাদু ওই বইটা খুব ভালোবাসতেন। চন্দ্রবতীর নামও ওই বইয়ের এক পাতার পিছনে একবার লিখেছিলেন, শুধু নামটা। কথা এগোয় না, যেন ওই নামটাই একটা পালকের মতো হাওয়ায় ভাসে, কিন্তু থেমে যায়। ভীত নয়, রহস্যময় নয়, শুধু নিঃসঙ্গভাবে কোমল। আজ পাতাল পুকুরের জল খুব শান্ত দেখাচ্ছে অনেকদিন পরে। হ্যাঁ, আজ পাতাল পুকুর একেবারে চুপ করে আছে, না ভয় দেখাচ্ছে না টানছে, শুধু আছে। সকাল অনেক সময় নিয়ে গ্রামে আসে। সূর্য ঢুকে পড়ে বাঁশবাগানের ভেতর, হালকা কুয়াশা উঠে যায় ধান খেতে। সায়ন আজ মীরার সঙ্গে বেরিয়েছে স্কুল অবধি। কোনো পরিকল্পনা নেই, শুধুই সময় কাটানো। এই জায়গাটা আমার প্রিয়, স্কুলের পিছনের ওই তাল গাছটা, সেখানে আমি একবার পাখির বাসা খুঁজে পেয়েছিলাম। তোমার সব স্মৃতি গাছে পুকুরে ধুলোয় বাঁধা, আমারগুলো কংক্রিটে আটকে ছিল। এখন মনে হয় সব ছেড়ে আসা ঠিকই করেছি। স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। একজন ছেলেকে দেখে সায়ন থেমে যায়। ছেলেটার নাম অরিন্দম, ৫ম শ্রেণীতে পড়ে। সে পুকুরে ঝাঁপ দিয়ে মাছ ধরে হাত দিয়ে। স্যার, আপনি তো লেখেন না? আমার একটা গল্প আছে, এটা মাছের গল্প, নাম দিয়েছি পাতালের বন্ধু। আচ্ছা বলো শুনি। সায়ন বসে পড়ে স্কুল ঘাটের এক পাথরে। অরিন্দম দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বানানো গল্প বলতে থাকে। গল্পটা অবিশ্বাস্য নয়, গল্পটা অলৌকিক নয়, গল্পটা খুব সাধারণ। একটা মাছ আর তার এক বন্ধু ছেলেকে নিয়ে। কিন্তু গল্পটা শোনার পর সায়নের চোখ ভিজে ওঠে। তুমি জানো, এইটাই আসলে সবচেয়ে ভালো গল্প, যেটা কারোর কাছে সত্যি হয়ে ওঠে। পুকুরের জল সকালবেলার আলোয় চকচক করছে। না কোনো অতল গভীরতা নিয়ে, না কোনো ছায়া, শুধু জল, হালকা ঢেউ, আর তার মাঝে একটা সকাল। সায়ন ওই দিন অনেক লিখল না,
শুধু একটা বাক্য তার খাতায় এলো, যেখানে কেউ গল্প শোনায় সেখানে সত্যি থাকে। গল্প যখন থেমে থাকে তখন মানুষ নিজের ভেতর খোঁজে উত্তর। সায়ন আজ আর কিছু খুঁজছে না, সে আজ শুধু আছে পুকুরের ধারে, বইয়ের পাশে, কিছু অলস শব্দ আর বাতাসে। এই লাইব্রেরিটা বড্ড পুরনো, মাটির গন্ধ আছে বইগুলোর পাতায়। নতুন বই খুব কম, কিন্তু স্মৃতি ভর্তি। তোমাকে একটা জিনিস দেখাবো। মীরা লাইব্রেরির কাঠের আলমারির নিচ থেকে একটা খাতা বার করে। পাতাগুলো হলদে হয়ে গেছে। সায়নের হাতে দেয় সেটা। এটা কি? এটা চন্দ্রাবতীর লেখা খাতা। সে একসময় লিখত কবিতা, গান, গ্রামের মানুষদের কথা। কেউ জানতো না, দাদু খুঁজে পেয়েছিলেন সেটা একবার। সায়ন সেই পাতাগুলোর ওপর হাত রাখে। কোনো রহস্য নেই সেখানে, কোনো অতল কাহিনী নয়, শুধু জীবন, প্রেম, মাটি আর সময়ের চিহ্ন। জল ছুঁয়ে আমি ঘুমাতে চেয়েছি, আর হাওয়ার হাতে রেখে দিয়েছি নাম। যদি কেউ ভুলে যায়, তাও যেন বাতাসে রয়ে যায় আমার পথ চলা। এই তো, কিছু মানুষ ভয় দেখিয়ে যায় না, তারা চিহ্ন রেখে যায়। চিৎকার না করে চুপচাপ ভাবে পৃথিবীকে ছুঁয়ে যায়। তুমি যখন শহরে ফিরে যাবে, এই জায়গাটা কি মনে থাকবে? মনে না রেখে উপায় আছে? এই জায়গাটা তো আমাকে পাল্টে দিচ্ছে নিঃশব্দে। পাতালপুকুর আজও শান্ত, আজও কারো ডাক নেই, ছায়া নেই, রহস্যও নেই। তবু একটা শব্দ থেকে যায় বাতাসে, থেকে যাওয়া। দিনের আলো যখন গাঢ় হয় তখন মানুষ চুপচাপ হয়ে যায়। মনের ভিতরে সরে আসে এমন কিছু স্মৃতি যেগুলোকে কেউ ডাকে না, তবু তারা আসে। সায়ন বসে আছে পুকুর পাড়ে, বট গাছের নিচে। পাশে বসে মীরা। মেয়েরা, তুমি কি জানো, আমি ছোটবেলায় মাঝে মাঝে নিজের নাম ভুলে যেতাম। তাই নাকি? কেমন করে? একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম আমি কে। তিনি বলেছিলেন, তুমি যা লেখো সেটাই তুমি, বাকিটা তো কেবল শরীর। মীরা কিছু বলে না, সে শুধু কুড়িয়ে পাওয়া একটা শুকনো পাতার ভাঁজে দৃষ্টিটা রাখে। আকাশ তখন হালকা বেগুনি। তুমি তো আবার চলে যাবে, তাই না? হ্যাঁ, তবে এবার মনে হচ্ছে কোথাও একটা কিছু রেখে যাচ্ছে। চলে যাওয়া সব সময় একটা খালি হয়ে যাওয়ার গল্প নয়, কখনো সেটা এক ছাপ রেখে যাওয়ারও গল্প। একটা শব্দ, একটা হাসি, বা একটা অচিরেই হারিয়ে যাওয়া সন্ধ্যা। মীরা গো, ভেতরে আয়, সন্ধ্যা হয়ে গেল। আসছি মা। সায়ন আর মীরা দুজনেই উঠল, একসঙ্গে হাঁটলো উঠানের দিকে। পিছনে রইল পাতাল পুকুর। শুধু জল নয়, শুধু পুকুর নয়, রইল একটা সময়ের রেফারেন্স হয়ে। সব গল্প ভয় নিয়ে জন্মায় না, কিছু গল্প থেকে যাওয়ার জন্য বলা হয়। রাত মানেই শুধু অন্ধকার নয়, রাত মানে অনেক নীরব প্রশ্ন, যেগুলো দিনের আলোয় বলা যায় না। সায়ন আজ একা বসে আছে তার থাকার ঘরের বারান্দায়। সামনে পাতাল পুকুর দেখা যায় না, শুধু ধান ক্ষেতের ফাঁকে জোনাকির ঝিলিক। শব্দ অনেক, কিন্তু লিখতে পারছি না। এই জায়গাটা এত নিঃশব্দ, যেন শব্দ লিখলেই ভেঙে যাবে এই শান্তি। সায়নের পাশে রাখা একটা খালি কলম, পেছনের ঘর থেকে জ্বলছে একটা হ্যারিকেন বাতি। এমন সময় হঠাৎ কেউ দরজায় টোকা দেয়। কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী, মীরার ঠাকুমা। বয়স প্রায় ৮০, কিন্তু চোখে এখনো ধরা পড়ে একটা দৃষ্টি, যেখানে সময় থেমে নেই, বরং
ধীরে ধীরে কথা বলে। তুমি না ঘরের বাইরে বসে আছো, জোনাকি গুনছো বুঝি? আসলে শব্দ খুঁজছিলাম, যেগুলো লেখা যায় না, শুধু শোনা যায়। চন্দ্রবতী একটাও শব্দ না করে বলে বসে পড়ে বারান্দার মাদুরে। তার মুখে ছায়া, কিন্তু হাসি খুব স্পষ্ট। তুমি লিখতে এসেছো, ঠিক আছে, কিন্তু কিছু লেখা থাকে যা না লিখলেই ভালো। মানে? যেমন এই হাওয়া, এটা কি লেখা যায়? তবু তুমি জানো এখন এই হাওয়ায় কারা বেঁচে আছে? সায়ন বোঝে না, কিন্তু চুপ করে থাকে। চুপ থাকা অনেক সময় বোঝার চেয়ে বেশি দরকারি। চন্দ্রাবতীর চোখে হাওয়া খেলে গেল। তাতে কোনো ইতিহাস নেই, কোনো ব্যথা নেই, আছে শুধু একটা নামহীন শান্তি। সে রাতে সায়ন কিছু লেখেনি, তবে একটা শব্দ মনে গেঁথে গেল, না লেখার কথার ভেতরেও মানুষ থাকে। সময় যত গভীর হয়, মানুষ তত নিজের ভেতরে নেমে যেতে চায়। সায়নের সামনে খোলা খাতা, চন্দ্রাবতীর বলা কথাগুলো মাথায় ঘুরে বেড়ায়। সব লেখা দরকার হয় না। আমার মায়ের হাতে একটা খাতা ছিল, তিনিও লিখতেন। পড়ানো, রান্না, সংসার সামলে আমরা কেউ কখনো সেটা দেখতে চাইনি। আজকে মনে হচ্ছে মাও বোধহয় একদিন পাতাল পুকুরের ধারে বসে লিখতেন মনের কথা। এই পুকুরটা যেন ধীরে ধীরে সবার কথা জমিয়ে রাখার একটা জায়গা হয়ে উঠেছে। কারো অজানা কবিতা, কারো না পড়া ডায়েরি, কারো নীরব ইতিহাস। একটা দুপুর মনে আছে, আমার মা জানালার ধারে বসে একটানা লিখছিলেন। আমি বলেছিলাম, মা তুমি কি কবি? তিনি হেসে বলেছিলেন, আমি তো তোমার মা, তাতেই সব লেখা হয়ে যায়। সে কথা আজ আর মায়ের মুখে শোনা যায় না, তবে বাতাসে যেন সেই কথাগুলোর প্রতিধ্বনি রয়ে গেছে। আমি এখন বুঝি, লেখা সবসময় ছাপা হওয়ার জন্য নয়, কিছু লেখা শুধু নিজের কাছে থাকার জন্য। চন্দ্রাবতীর চুপ করে বসে থাকা, মায়ের নীরব খাতা, আর সায়নের না লেখা কবিতা, সব মিলে আজ পাতাল পুকুরের পাড়ে একটা অদ্ভুত নরম আলোর গল্প বুনে চলেছে। ভোর এমন একটা সময় যেখানে সব শব্দ নরম হয়ে আসে, যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে কোনো দূরত্ব থাকে না। সায়ন, মীরা আর চন্দ্রাবতী হাঁটছে পাতাল পুকুরের ঘাট ধরে। এই ভোরটা না খুব পরিচিত মনে হয়, যেন আগে কোনোদিন এসেছিল এমনই কুয়াশার মধ্যে। তুমি এসেছিলে, কিন্তু তখন তুমি ছোট ছিলে, আর পাতাল পুকুর তখনও এত কথা বলতো না। চন্দ্রাবতী হাঁটছেন সবচেয়ে ধীরে, পায়ের নিচে মাটির ভেজা গন্ধ, হাওয়ার ঘ্রাণে রয়েছে একটা প্রাচীন শান্তি। এই কুয়াশা জানি কে কবে কোন কথা রেখে গেছে। ঠাকুমা, তুমি এখনো ভয় পেয়েছো এই পুকুরে? ভয় তো পেয়েছিলাম, কিন্তু সেটা অন্ধকারের নয়। ভয় ছিল যদি এই জায়গাগুলো ভুলে যাই, যদি আর মনে না থাকে কে ছিল, কি ছিল। এই কথায় সায়ন থেমে যায়। সে চেয়ে থাকে পাতাল পুকুরের পানিতে। ভোরের আলো ততক্ষণে জলের গায়ে সোনালি রেখা এঁকে দিয়েছে। তখনই ভয় আসে যখন আমরা কিছু ভালো জিনিস হারিয়ে ফেলার ভয় পাই। তিনজন দাঁড়িয়ে থাকে পুকুরের কিনারে, কেউ কোনো কথা বলে না। ভোরের আলোয় শুধু একটা অনুভূতি, যেটা না বলা ভালো, যেটা শুধু বুকে ধরে রাখা ভালো। দুপুরগুলোতে সময় একটু হেলে পড়ে। সায়ন মীরাদের পুরোনো ঘরে ঢুকেছে। মেঝের এক কোণে রাখা কাঠের একটা বাক্স খোলে সে পেয়েছে কিছু পুরনো খাতা আর একটা খাম। পুরনো চিঠি, তারিখ 1974, পাপক চন্দ্রাবতী বসু। চিঠির খালি ফ্যাকাশে হয়ে এসছে, তবু
তবু কিছু শব্দ এখনো স্পষ্ট। তোমার কথা আজকাল স্বপ্নে আসে। তুমি কি পড়ছো? একটা চিঠি, কার যেন এটা, মনে হয় কারোর লেখা, যাকে হারিয়ে ফেলা হয়েছিল। চন্দ্রাবতী এসে দাঁড়ান দরজার পাশে। তার চোখে কিছু নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা। কে বলেছে হারিয়েছিলাম? সব চিঠি যে পৌঁছায় না, তাই বলে পাঠানো কি বৃথা যায়? চিঠির নিচে লেখা, যদি কোনো একদিন পুকুর পাড়ে দাঁড়াও, এই চিঠিটা মনে করো, কারণ ওখানে কিছু কথা রেখে এসেছিলাম। তুমি যদি শুনতে পাও তাহলে উত্তর দিও, না লিখে শুধু চুপ থেকে। তুমি কি উত্তর দিয়েছিলে? আমি চুপ থেকেছিলাম, আর পুকুর শুনেছিল। এই ছিল এক চিঠির গল্প, যার কোনো প্রাপক ছিল না, কিন্তু পাঠানো হয়েছিল সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। এমন চিঠি আমাদের ভেতরেও লেখা হয়, যা কাউকে পাঠাই না, তবু কেউ কেউ ঠিক বুঝে যায়। গান কখনো শোনা হয় না, গান ভেতর দিয়ে বাজে। মীরা একা বসে আছে পাতাল পুকুরের ঘাটে, পাশেই শিমুল গাছ, যার ছায়ায় সে শুয়ে থাকতো ছোটবেলায়। জল পড়ে পাতা নড়ে, পাতা বলি কাঁপিস না, তুই তো আমার শরীর। মীরা হঠাৎ থেমে যায়। এই গানটা কে শিখিয়েছিল তাকে? মা, ঠাকুমা, নাকি এই পুকুরের পাড়ে বসে থাকা কোনো এক দুপুর? এমন কিছু গান থাকে যার মানে ছোটবেলায় বোঝা যায় না, কিন্তু বড় হয়ে বুঝি সেই গানগুলোই আসলে আমাদের রক্ষা করত। এই গানটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছে, আর তুই শুনেছিলি আমার গলার কাছে, কেজোর মতো লেগে থাকা সুরে। তখন বুঝতাম না ঠাকুমা, এখন বুঝি শরীর মানে কেবল মাংস আর হাড় না, শরীর মানে সব জমানো স্মৃতি। গানটার লাইন আবার ভেসে আসে বাতাসে, তুই তো আমার শরীর। আর পাতাল পুকুরে তখন রোদ পড়ে ছায়ার মধ্যে। সেই বিকেলটা আর কিছু বলে না, তবে বুঝিয়ে দেয় যা মুখে বলা যায় না, তা হয়তো এক টুকরো গানে থেকে যায় চিরকাল। ভয় সবসময় চিৎকার করেও আসে না, কখনো সে একটা দৃষ্টির আড়াল থেকে চেয়ে থাকে, অথবা কারো শ্বাস ফেলার শব্দ হয়ে দাঁড়ায় পেছনে। সায়ন, মীরা আর চন্দ্রাবতী তিনজনেই সন্ধ্যের আলো ফুরিয়ে আসা পুকুর পাড়ে। এই পুকুরের মাঝে কিছু একটা ভাসছে না? আমি তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু হাওয়াটা একটু ভারী লাগছে না? সায়ন নিচু হয়ে পাথরের ঘাটে বসে, আর তখনই সে দেখে পুকুরের পানিতে একটা মাটির পুতুল ভেসে আছে, কিন্তু পুতুলটার চোখে কাজল টানা, আর ঠোঁটে রক্তের মতো লাল কিছু। এইটা এখানে এলো কোথা থেকে? এটা তো মানুষের মতন দেখতে। ওটা তুমি ধরো না ঠাকুমা, তুমি চিনছো ওটা কি? এটা আবার ভেসে এসেছে। এটা সেই পুতুল যেটা প্রতি বছর পূর্ণিমার পরে কেউ রেখে যেত এখানে, আর আমরা সবাই জানতাম যদি সেটা কেউ ছোঁয় সে একা থাকতে পারবে না। হাওয়া থেমে গেছে, পাতা আর নড়ে না, আর পুকুরের জল হঠাৎ অতিরিক্ত শান্ত। মীরা পিছনে তাকায় আর দেখে একজন দাঁড়িয়ে আছে পুকুরের ওপারে, হাঁটু পর্যন্ত জলে, নীরব, স্থির, মুখ দেখা যায় না। ওইটা কে দাঁড়িয়ে আছে ওইখানে? চোখ সরাস না, চোখ সরালে সে কাছে আসে। তিনজন একসঙ্গে চেয়ে থাকে সেই ছায়ার দিকে। সে নড়ে না, হেলে পড়ে না, ডাকেও না, তবে তার উপস্থিতি জমে আছে হাড়ের ভেতর। হঠাৎ সাইকেলের টুং করে একটা ঘন্টা বাজে। কেউ পিছনে এসে দাঁড়িয়েছে। কে?
দেখে কেউ নেই। এই ভয়টা চিৎকার করা নয়, এই ভয়টা নীরব, যেমন পাতাল পুকুরের গভীরতা, যার নিচে কিছু কখনো আলো দেখে না। সবাই বলে যদি কেউ বারবার পিছনে তাকায় তবে হয় সে কিছু ভুলে গেছে, অথবা কিছু তাকে ফেলে আসতে হয়েছে, অথবা কিছু তাকে ফেলে আসতে দেয়নি। পাতাল পুকুরের পাড়ে আজ 3 জন আর এক ছায়া, যারা কেউ ডাকেনি, তবু সে দাঁড়িয়ে জলে। আমার মনে হচ্ছে ও আমাদের চিনি। ওর মুখ দেখা যাচ্ছে না, তবু একটা অচেনা পরিচিতি। ও নড়ছে না, তবে ওর ছায়া না, ছায়া নেই, পুকুরে পড়ছে না। একটা ঠান্ডা বাতাস আসে হঠাৎ। মাটির পুতুলটা পাথরের ঘাটে ঢোকে একটা শব্দ করে ওঠে। আমি ভেবেছিলাম এটা আর হবে না। কি হবে না? এই ফিরে আসা, এত বছর পরও সে এলো কেন? মেয়েরা ঠাকুমা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে তখনকার মেয়ে নয়, একটা পুরনো ভয় যা সে পাথরের নিচে চাপা দিয়েছিল। 1974 সালে একটা মেয়েকে পাওয়া গিয়েছিল এই পুকুরে, মৃত, কিন্তু শরীরে ছিল না কোনো ক্ষত, শুধু ঠোঁটে লেগেছিল লাল রং, আর কপালে আঁকা ছিল কাজলের ছোট্ট টিপ। পুতুলটার মতো? সেই মেয়েটা আমার দিদি ছিল। সামান্য নিঃশ্বাস, তারপর এক অস্বাভাবিক দীর্ঘ নীরবতা, যেন কেউ আর কথা বলতে পারছে না। 3 জন দাঁড়িয়ে থাকে, আর সেই ছায়া এবার একটু এগোয়, তার হাঁটুর জল এবার কোমরে। আর তখনই একটা মেলি কণ্ঠ ভেসে আসে অনেক দূর থেকে। মেলি গলা ফিসফিস করে, যেন বাতাসে লেখা, তুমি তো বলেছিলে আমি ফিরলে কথা বলবে। এটা তুমি বললে? না, আমি না। চন্দ্রাবতী কাপা হাতে পুতুলটা তুলে নেয়, আর তখন জোরে পুকুরের জল ছলকে ওঠে, যেন কেউ কাছে এসে থেমে গেল হঠাৎ। ভয়টা এবার একটা নাম নিচ্ছে, আর প্রশ্ন জাগে, সেই মৃত দিদি কি কিছু বলতে ফিরে এসেছে, নাকি এই পুকুর নিজের জিনিস ফেরত চায়? কোকিলা ডাকে না, ঝিঝি থেমে গেছে। শিমুল গাছের পাতায় টুপটাপ শব্দ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বাতাসে গন্ধ চেনা, কিন্তু ঠিক ধরা যাচ্ছে না। সব ভয় চিৎকার করে বলে না, কিছু ভয় শুধু চোখে থেকে যায় আর বলে, তুই কথা দিয়েছিলি, ভুলে গেলি? ঠাকুমা, তুমি বলনি কখনো তোমার একটা দিদি ছিল? ওর নাম ছিল রেনু, সবচেয়ে সাহসী ছিল আমাদের মাঝে। ও বলতো এই পুকুরে ভয় নেই, শুধু মন থাকে। তাহলে তাহলে সে মারা গেল কিভাবে? সেই রাতে পূর্ণিমা ছিল, আমরা 4 বান্ধবী মিলে খেলতে এসেছিলাম ঘাটে। রেনু পুকুরের মাঝখানে একটা কিছু দেখতে পেয়েছিল, একটা আলো। সে বলল, আমি দেখে আসি, তোরা তাকিয়ে থাকিস। আর সে যায়, কিন্তু আর ফেরে না। চুপচাপ রাতে এই গল্প বলার সময় পেছনে কেউ যেন হাঁটছে, ঘাসে নয়, জলে। আর সেই কণ্ঠস্বর আবার ভেসে আসে, তুই কথা দিয়েছিলি আমি ফিরে এলে তুই বলবি সব। ও কাকে বলছে? আমাকে? আমি ভয় পেয়ে বলিনি কিছু কারো কাছে, ওর বাবা মাকে, পুলিশকে, কাউকে না। আমি শুধু চুপ করেছিলাম। চন্দ্রাবতীর মুখে আর ভয় নেই, শুধু অপরাধ বোধ। আর পাতাল পুকুরের জল এখন নড়ে না। কেউ উঠে এসেছে পারে। দেখছো, এগিয়ে আসছে। রেনু, আমি ভুল করেছিলাম, তোর কথা ভাঙছিলাম। আজ বলছি তুই ফিরে এসেছিস, তোর কথা আমি সবাইকে শোনাবো। তাহলে আমি চলে যাই? ছায়াটা থামে। চাঁদের আলোয় প্রথমবার দেখা যায় তার মুখ। একজন তরুণী, চোখ দুটো গভীর কুয়োর মতো। আর তারপর
ধীরে ধীরে সে পিছন ফিরতে ফিরতে মিলিয়ে যায় জলে। ও কি চলে গেল? হ্যাঁ, ও কথা চেয়েছিল, সত্য চেয়েছিল, আজ পেয়ে গেছে। প্রেম শুধু প্রতিশোধ নিতে আসে না, কখনো সে আসে মুক্তি চাইতে। রেনু চলে গেছে, কিন্তু পাতাল পুকুর এখনো চুপ। সব ঠিক তো, আজ খুব অদ্ভুত ঠান্ডা লাগছে। জল ছুঁয়ে দেখো তো কি যেন। এই পুতুলটা আর আগের মতো লাগছে না, যেন এর ভিতরে কিচ্ছু নেই, ফাঁকা। ওর সাথে যা জুড়ে ছিল সেটা চলে গেছে। চাঁদ এখন পুকুরের ঠিক মাঝ বরাবর, তিনজন দাঁড়িয়ে, তাদের ছায়া তিনটে নয়, চারটে। আমাদের পাশে আরো একটা ছায়া। না, ও রেনু নয়। যখন অতৃপ্ত আত্মা মুক্তি পায় তখন তোর জায়গাটা খালি হয়, আর সেই জায়গায় অপেক্ষায় থাকে আর একটা ছায়া। তুমি তো আমায় ভুলে গেছো, আমার নাম জানো না, তবুও আমিও তো ডুবেছিলাম এখানে। কে তুমি? আমায় কেউ খোঁজেনি, তুমি তো খুঁজলে রেনুকে, আমায় নয়। পাতাল পুকুর শুধু একজনের গল্প নয়, এই পুকুর অনেক মুখ গিলে রেখেছে, অনেক নাম আজও ওঠেনি জলের ওপর, আর সেই নামহীন আত্মারাও তাদের পালা যায়। চলো এখান থেকে এক্ষুনি। না, আমরা পারবো না যতক্ষণ না সব সত্যি বলা হয়। শেষ কথাটা কখনো শেষ নয়। পাতাল পুকুর হয়তো একজনকে মুক্তি দিয়েছে, কিন্তু তার জলে আরও গল্প জমা আছে, নামহীন, ভুলে যাওয়া, অজানা। এই পুকুরে কেউ নাম রাখেনি, এই পুকুরের জল কেউ বোতলে ভরে ঘরে নেয় না। এই পুকুর শুধু পানি নয়, এই এক জমে রাখা প্রতীক্ষা। তুই বলেছিলি ওকে নিয়ে আবার আসবি। ও শুধু আলোর খোঁজে গিয়েছিল, ফিরে আসেনি। আমায় কেউ চিনল না, আমিও তো ডুবেছিলাম এখানে। আমরা যারা ফেরত আসেনি তাদের গল্প কে বলবে? এই পুকুর শুধু একটা নয়, এটা অনেকের কবর, অনেকের ইতিহাস। আমি দেখেছি ওদের মুখ, ওদের চোখ ছিল একটাই প্রশ্ন, আমাদের কথা কেউ মনে রাখবে? আমি রাখবো, আমাদের কথা আমি বলবো। এই পুকুরের পাড়ে যতবার হাঁটবো বলবো তোমাদের নাম, কারণ আমি জানি তোমরা ভুলে যাওনি। সেই মুহূর্তে চারদিকে এক অদ্ভুত শান্তি নামে, কেউ যেন দীর্ঘশ্বাস ফেলে। জলের নিচে কেউ চোখ বুজে আসে, হয়তো তারা চলে গেছে, হয়তো তারা শুনে নিয়েছে শেষবারের মতো নিজেদের নাম। ওটা কি? না না, এটা কেউ না, ওটা কিছু রেখে গেছে। পায়ে পায়ে মীরা এগিয়ে গিয়ে কিছু কুড়ায়, এক টুকরো সাদা রুমাল, তাতে রক্তের দাগ, আর মাঝখানে লেখা এক নাম, তন্ময়ী। নতুন নাম, নতুন গল্প। পাতাল পুকুর কখনো ফাঁকা থাকে না, যেখানে এক গল্প শেষ হয় সেখানেই অন্য গল্প শুরু হয়। এই গল্প শেষ নয়, পাতাল পুকুর একদিন মুখ খুলেছিল, আজ সে আবার চুপ। তবে একদিন যখন কেউ ফিরে আসবে নাম না জানা কারো খোঁজে, তখন এই পুকুর আবার বেঁচে উঠবে। কারণ ভয় যদি হাড়ে গেঁথে যায় আর সত্যি যদি দেরিতে বলা হয়, তবে জলের নিচে কিছুই চিরকাল চাপা থাকে না।